নির্বাচনে গোহারা হেরে গেলেও মাননীয়া কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না। বারবারই তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি হারেননি, তাকে জোর করে হারানো হয়েছে। আর বিশেষ এক কমিউনিটিকে কিছুতেই যেন ভুলতে পারছেন না। এক সেকেন্ডে যে কমিউনিটি 12টা বাজিয়ে দেবে বলে দাবি করেছিলেন, সেই কমিউনিটির করুণ অবস্থা দেখে কি তবে কষ্ট পাচ্ছেন এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাদের জন্য চিন্তায় পড়েছেন তৃণমূল নেত্রী। ঠান্ডা ঘরে বসে মুখ বইয়ের মাধ্যমে কি সেই বার্তাটাই দিতে চাইছেন তিনি? ইমাম ভাতা বন্ধ হওয়ায় ইমামরা যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? তার ফলাফল বলছে সিপিএম এর দিকে চলে গেছে বিপুল সংখ্যক সংখ্যালঘু ভোট। সাধের আর ভরসার দুধেল গাইদের ভোট ঘুরে যাচ্ছে, এই আশঙ্কাতেই কি তবে তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় আজানের মাইক বন্ধ নিয়ে মন্তব্য করতে দেখা গেল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ 1.5 দশক ধরে একটা বিশেষ কমিউনিটিকে তোষণের কারণে আজ বাংলায় কি জোট বেঁধেছে হিন্দুরা। এবার যদি সেই বিশেষ কমিউনিটিও ওই তৃণমূলের দিক থেকে সরে যায়, তবে তো ঘটি বাটি সবই গেল। আজ বাংলায় হিন্দু জোট বাঁধার কৃতিত্ব কি তবে ওই মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রাপ্য? কি হতো যদি সত্যি ফের একবার তৃণমূল কংগ্রেস এই বাংলায় ক্ষমতায় চলে আসতো? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, এবারের নির্বাচন শুধু একটা নিছক নির্বাচন হয়েছে তা কিন্তু নয়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি আপনাদের এই এডিটার্স ডায়েরিতে বারবার বলেছি যে এবারের নির্বাচন একাধিক কারণে অন্য অনেকবারের নির্বাচনের থেকে একেবারেই আলাদা। সেখানে একদিকে যেমন ছিল SIR, আর অন্যদিকে ছিল আবার বাংলা অস্মিতা। একদিকে যেমন ছিল পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, তেমন অন্যদিকে ছিল বাংলাকে ডাবল ইঞ্জিনের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি। আর একদিকে যেমন ছিল মুসলিম তোষণের অভিযোগ, অন্যদিকে তেমন ছিল হিন্দুদের একত্রিত করার আহ্বান। সে কারণে অনেকেই এই নির্বাচনকে ধর্মযুদ্ধ বলেও আখ্যা দিয়েছিলেন। আর সেই ধর্মযুদ্ধকে আরও উস্কে দিয়েছিল নির্বাচনী প্রচারের সময় গত 8ই মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন একটা কমিউনিটি যখন জোট বাঁধে ঘিরে ফেললে 1 সেকেন্ড দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই ভয়ঙ্কর বক্তব্য। শুনুন তাহলে আরো একবার। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যই তার কাল হয়েছে বলে মনে করছেন অনেকে, কিন্তু এটাও প্রথম নয়। সরকারে আসার পর থেকেই এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাই করে গেছেন। কারণ 2011 সালে বাংলায় ক্ষমতায় এসেই প্রথম এই ইমাম ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তখন থেকেই কিন্তু বিতর্কের সূত্রপাত। এরপরে ঈদের দিন রেড রোডে গিয়ে নমাজ পড়া ইত্যাদি ঘটনার কারণে তার বিরুদ্ধে সংখ্যালঘুদের তোষণ করার অভিযোগ উঠেছে বারবার, কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্রের মোদী সরকার যখন পাকিস্তানকে দায়ী করেছে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তদন্ত না করেই কেন দোষারোপ করা হচ্ছে। এমনকি 2019 সালের নির্বাচনের পর এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি তো মুসলিম তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথও খাবো। অসম্মান করার জন্য নয়, তার কথার খেই ধরেই বলছি। মুসলিমদের প্রেমে তিনি এতটাই মত্ত ছিলেন যে কখনো ভাবেননি লাথটা তিনি হিন্দুদের থেকেও খেতে পারেন। আভাসটা যে তিনি পাননি তা কিন্তু নয়। 2019 সালের লোকসভার ফলাফলে স্পষ্ট ছিল যে হিন্দু প্রধান এলাকাগুলোতে তৃণমূলের ভরাডুবি হয়েছে। বাম এবং কংগ্রেসের হিন্দু ভোটও ওই বিজেপির দিকে চলে গিয়েছিল।
কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছিল। বলা ভালো, মুসলিম ভোটের মেরুকরণই ওই তৃণমূলকে টিকিয়ে রেখেছিল। এই ঘটনার পর হিন্দু ভোটের দিকে তিনি কিন্তু ফিরে তাকাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন মুসলিম ভোট তার পাশে থাকলেই তার জয় কেউ আটকাতে পারবে না। এখানেই শেষ নয়, 2021 সালে ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেও বিভিন্ন সংস্থার পরিসংখ্যান কিন্তু বলে দিয়েছিল বাংলায় 50% হিন্দু ভোটের দখল নিয়েছে বিজেপি। কিন্তু তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটের প্রতি প্রেম এতটুকুও কমেনি, বরং তা উত্তর বৃদ্ধি পেয়েছে। অঙ্কটা ছিল মুসলিমদের 30% ভোট যদি তৃণমূল পায় তাহলেই হবে, কারণ এরপর আর মাত্র 20% এই হিন্দু ভোট পেলেই প্রায় 50% ভোট নিয়ে ফের ক্ষমতায় ফিরে আসবেন তিনি। তাই মনে হয় ওই বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন সত্ত্বেও কোনো মন্তব্য করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি 2025 সালে ওয়াকফ নিয়ে আন্দোলনের নামে ওই মুর্শিদাবাদের জাফরাবাদ এবং শামশেরগঞ্জে একের পর এক হিন্দু নিধন হলেও তৎক্ষণাৎ সেখানে ছুটে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, বরং বলেছিলেন অশান্তির আবহে বাইরে থেকে সেখানে কারো যাওয়া উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি তো তখন মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী কিভাবে বাইরের লোক হয়? মানুষ সবটাই কিন্তু দেখছিল অত্যন্ত শান্তভাবে, কারণ 2025 সালে 12ই এপ্রিল মুর্শিদাবাদে হিন্দু নিধনের ঘটনা ঘটেছিল, আর তার 24 দিন পর 5ই মে মুর্শিদাবাদ সফরে বহরমপুরে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে 2022 সালে 21শে মার্চ বীরভূমের বকটুই কাণ্ড ঘটেছিল, মনে আছে নিশ্চয়ই। আর এই বকটুই কাণ্ডের ঠিক 3 দিন পরেই, অর্থাৎ 24শে মার্চ, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছিলেন। হিন্দু মরলে 24 দিন আর মুসলিম মরলে 3 দিন, এই পার্থক্যটা এই রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৈরি করেছে। তার এই একপেশে অবস্থানই কি তবে বাংলায় হিন্দুদের এককাট্টা করে দিয়েছে? 2026-এর নির্বাচনে হিন্দুরাই এককাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মুসলিম তোষণের জবাব দিয়েছে। আর যে দুধেল গাইদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কষ্ট, সেই দুধেল গায়েরাও কি তবে এবার তৃণমূলকে দুধ দেওয়া বন্ধ করে দিল? ফলতা নির্বাচনের ফলাফলে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসতেই কি তবে আতঙ্কে ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আশঙ্কায় ঘুম উড়েছে তৃণমূল নেত্রী। তার বিশেষ কমিউনিটিকে বার্তা দিতেই কি ওই ইমাম ভাতা বন্ধের সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে কমিউনিটিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গর্ব, যে সংখ্যালঘুদের ওপর তৃণমূল নেত্রীর এত আস্থা, যে কমিউনিটি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে বলে তার এত ভরসা, এখন কোথায় সেই তার কমিউনিটি? দেখুন, এই কমিউনিটির কথাটি বারবার উল্লেখ করে আমি কাউকে অসম্মান করতে চাইছি না বা করছিও না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথাটাই শুধুমাত্র উল্লেখ করছি, কারণ আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় কমিউনিটির কথা বলে যে গোষ্ঠী বা সম্প্রদায়কে উল্লেখ করার চেষ্টা করেছেন, সেই সম্প্রদায় বা সেই গোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি অপমান করেছেন। সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 8ই মার্চের বক্তব্য আসলে ওই মুসলিম সমাজের কাছেও অপমানজনক। একটা গোষ্ঠী 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে মানে কি? তিনি কি ওই মুসলিম সমাজকে অশান্তির জন্য উস্কে দেবার চেষ্টা করেছিলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যের পরেও কিন্তু কোনো অশান্তির ঘটনাই বাংলায় ঘটেনি, কারণ মুসলিম সমাজও বুঝে গিয়েছিল যে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে। মুসলিমদের একটা বড় অংশ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুসলিমরা শুধুমাত্র ভোটার ছাড়া আর কিছু নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার মুসলিম তোষণই কিন্তু এই বাংলায় হিন্দুদের এককাট্টা করে তুলেছে। হিন্দুদের ভোটের হার মুসলিমদের তুলনায় অনেক বেশি হলেও তা ছিল বিভিন্নভাবে বিভক্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার এই তোষণই আজ বিভক্ত হিন্দু ভোটকে এককাট্টা করে তুলেছে বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। কি বলছেন তারা, শুনুন। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে একটা ধারণা তৈরি করা হয়েছেও যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটই পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করবে এবং রাজনৈতিক দলগুলোকে সেটা মেনে সেই রকমভাবে কিছুটা যদি বলা যায় তোষণ করেই চলতে হবে। তা আমাদের পাশের প্রদেশ অসম,
যেখানে পশ্চিমবঙ্গের থেকে মুসলিম জনসংখ্যা গুরুত্বপূর্ণভাবে বেশি, সেখানে কিন্তু বিজেপি নেতৃত্ব, বিশেষত হিমন্ত বিশ্ব শর্মা এ কথাটা মানেননি, তিনি তার মতো করেই প্রচার করেছেন। এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, বিশেষত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু সেই ধরনেরই প্রচার চালিয়েছেন। মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে দুটি কারণে। এক হচ্ছে মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মুসলিম জনগণের প্রতি দায়িত্ববদ্ধ সে ব্যাপারে তাদের প্রশ্ন উঠে গেছে। আরেকটি বিষয় এ ব্যাপারে খুব পরিষ্কার যে মেরুকরণ বলে একটা কথা চলছে, এবং ঘটনা মেরুকরণ হয়েছে। হিন্দু ভোট একেবারেই একটা বড় অংশ বিজেপি পেয়েছে। এই যে হিন্দু ভোটটা এক কাছে হলো, এই ক্রেডিটটা কার? মুসলমান আর মমতা, এই দুটো লোকের কি কাজ ছিল? মানে হিন্দু সমাজকে ভয় দেখিয়ে দেওয়া, চমক ধমক, চমকানি ধমকানি, আর শামসেরগঞ্জের মতো কিছু ঘটনা ঘটিয়ে দেওয়া। এই ঘটনা যত ঘটিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা যত ঘটিয়েছে, হিন্দুরা তত উদ্বেগপূর্ণ হয়ে গেছে, তত আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভীত সন্তুষ্ট হয়ে গেছে। তাই হিন্দু ভোট এক কাজে হয়েছে। আর মুসলিম ভোট, যেটা আমরা বারে বারে করে মমতা ব্যানার্জির সম্পর্কে বলেছি যে মুসলমানদের খেলছে, খেলা বন্ধ করো, খেলা বন্ধ করো। মুসলমানরা পুরো সর্বশান্ত হয়ে গেছে, শিক্ষা দীক্ষা চাকরি বাকরি সর্বত্র পিছিয়ে তলিয়ে গেছে। তাই মমতার সাথে মুসলমানদের থাকা উচিত নয়, মুসলমানদের নিজেদের বাধা দিতে হবে। বিজেপিকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, কারণ তৃণমূল এমন নির্লজ্জভাবে মুসলিম তোষণ করছিল। শুধু মুসলিম তোষণ নয়, তারা মুসলিম বাংলাদেশি তোষণ করছিল, বাংলাদেশ থেকে মুসলিম আনাতে সহায়তা করছিল, এখানে রোহিঙ্গিয়াদের বসিয়ে দেওয়াতে সহায়তা করছিল। তাতে মানুষের মনে এই ধারণাটা জন্মেছিল যে এই পশ্চিমবঙ্গ একদিন মুসলিম মেজরিটি বা মেজরিটির কাছাকাছি হয়ে একটা হিন্দুদের পক্ষে এখানে বাস করা অসহ্য হয়ে যাবে, এবং তারপরে তাদের যেমনি পূর্ব বাংলা ছেড়ে চলে আসতে হয়েছে রিফিউজি হয়ে, সেই রকমভাবে রিফিউজি হয়ে চলে আসতে হবে। সুতরাং বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এ বাংলায় সবচেয়ে বেশি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছেন। শুধুমাত্র ভোটের স্বার্থে বাংলার ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কারণ অনুপ্রবেশের প্রবণতা তার আমলেই ভীষণ রকমভাবে বেড়ে গিয়েছিল। তার এক নয় একাধিক উদাহরণ রয়েছে। আর এখন সেই অনুপ্রবেশকারীদের ধরে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যে তার নিজের অবস্থানেই অনড়, এখনো সেই মুসলিম ভোটের লোভ তাকে তাড়া করে বেড়াচ্ছে, তা বোঝা গেল ফলতার ফল প্রকাশের পরে। ডায়মন্ড হারবারের মডেল ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, পুষ্পারা সব গর্তে ঢুকে পড়েছে। ফলতায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল প্রার্থী ওই জাহাঙ্গীরের, আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। আর তাতেই যেন রাতের ঘুম উড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ফলতায় হয়তো একটিও হিন্দু ভোট তৃণমূল পায়নি, অন্যদিকে আবার মুসলিম ভোট চলে গেছে সিপিএম এর দিকে। না হলে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক। স্বভাবতই হিন্দু ভোট এককাট্টা হয়ে বিজেপিতে চলে গেল। আর যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভরসা, সেই বিশেষ কমিউনিটির ভোটও এবার ওই সিপিএম এর দিকে যদি ঘুরে যায়, তবে তো ওই ঘটি বাটি সবই গেল। নির্বাচনে হেরে চেয়ারটা আগেই গেছে, এবার ফলতার ফলাফলের পর মনে হয় রাতের ঘুমটাও গেছে। সাদের মুসলিম ভোট যদি সিপিএম এর দিকে ঘুরে যায়, এই আশঙ্কায় দেখুন ফলতার ফলাফল সামনে আসার পরে একা একা ফেসবুকে বক্তব্য রাখা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি অবস্থা, কোনো একটি সংবাদ মাধ্যমও সেই বক্তব্য লাইভ দেখালো না পর্যন্ত। এই সংবাদ মাধ্যমগুলোও না খুব বাজে। আসলে সংবাদ মাধ্যমের কোনো দোষ নেই, কারণ সংবাদ মাধ্যমের ওপর যেভাবে রাজ শক্তি প্রয়োগ করেছিল, তাতে অনেক সংবাদ মাধ্যমের কিছুই করার ছিল না। ব্যবসা টিকিয়ে রাখতে সব কিছু মুখ বুজে সইতে হয়েছে। আমাদের কথাটাই ধরুন না, 2018 সাল থেকে আমরাই একমাত্র ওই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। বেলাগাম দুর্নীতির একটার পর একটা তথ্য তুলে ধরেছিলাম একমাত্র আমরাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কথা বলার মতন কেউ তখন ছিল না। কিন্তু তারপর
কিভাবে আমাদের চ্যানেল বন্ধ করার চেষ্টা হয়েছে, কিভাবে 2021-এর ফলাফলের পর আমাদের একাধিক সাংবাদিকদের ওপর আক্রমণ নেমে এসেছে, তা শুধু আমরাই জানি। একের পর এক কেস দেওয়া হয়েছে আমাদের এমডি স্যার থেকে আমি, কেউ তার বাইরে নই। কিন্তু এত চাপ সহ্য করেও আমরা নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করে গেছি। থাক সে কথা। আসলে বলে না, যেমন কর্ম তেমন ফল। আজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হয়েছেন তা নয়, মানুষের মন থেকেও মুছে যেতে শুরু করেছে। কিন্তু তারপরেও রবিবার সমাজ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইমাম ভাতা বন্ধ করা নিয়ে বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করেছেন। বর্তমান সরকার শুধু ইমাম ভাতা বন্ধ করেনি, তার সঙ্গে পুরোহিত ভাতাটাও কিন্তু বন্ধ করেছে, কারণ এই ভাতার সত্যিই কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে জানিয়েছেন, ইমামরা নাকি ভাতাটা ধর্মের জন্য পেত না, সোশ্যাল ওয়ার্কে তাদের যুক্ত করার জন্যই নাকি এই ভাতা দেওয়া হয়েছিল। ইমাম ভাতার পাশাপাশি আবার আজান নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আজানের ডেসিবেল ধার্য করতে আর সবার জন্য একই নিয়ম করতে। মানে প্রকারান্তরে তিনি বলছেন, যদি আজানের মাইক বন্ধ হয় তবে হিন্দুদের অনুষ্ঠানেও মাইক বাজানো যাবে না। অর্থাৎ আবার তিনি সেই কমিউনিটিকেই কিন্তু বার্তা দিচ্ছেন যে তিনি এখনো তাদের পাশেই রয়েছেন, তাদের জন্যই গলা ফাটাচ্ছেন। তারা যেন সিপিএমের দিকে না গিয়ে তৃণমূলের দিকে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম সমাজও কিন্তু বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস মানে এখন একটি ডুবন্ত জাহাজ। ওই জাহাজের ওপর ভরসা করা মানে ডুবে মরা। তার থেকে সিপিএম তাদের কাছে এখন অনেক বেশি ভরসার হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর বিজেপি যদি সত্যি আগামীতে সবকা সাথ সবকা বিকাশ এই বাংলাতেও সঠিকভাবে কার্যকর করতে পারে, তবে ভবিষ্যতে মুসলিম ভোটেরও একটা বিরাট অংশ তাদের দিকেও আসতে পারে। কারণ সিপিএম হোক বা তৃণমূল, কারো আমলেই কিন্তু এই বাংলায় এই মুসলিম সমাজের কোনো উন্নতি হয়নি। সিপিএমের আমলে সাচার কমিটির রিপোর্ট তার প্রমাণ দেয়, আর তৃণমূল আমলে ভাতা ছাড়া তো কিছুই জোটেনি। শিক্ষিত মুসলিম সমাজের হাতে কাজ নেই, তারাও ভিন রাজ্যে পাড়ি দিয়েছে কাজের জন্য। এবার যদি এই রাজ্যেই তারা তাদের কাজ পায়, তবে ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরে আসবে। ভারতীয় মুসলিমদের কোনোদিন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যারা অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের কিন্তু রক্ষে নেই। মুসলিম সমাজও সেই সত্যটা ধীরে ধীরে বুঝে গেছে। এটাই আজকের নয়া বাংলা, নয়া ভারত। বন্দে মাতরম। আজ এ পর্যন্তই। নমস্কার।